হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম তোমাদের কাছে দারুণ ভয়ঙ্কর একটি ঘটনা নিয়ে। ঘটনাটা কিন্তু বড় হতে চলেছে। প্রত্যেককে বলবো আমি প্রত্যেক দিনের মতো একটা করে লাইক করে দাও। জানি অলরেডি তোমরা করেই দিয়েছো, তবুও একবার বলে নিলাম, যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে পাশে থেকো। চলো, আজকের ঘটনাটা কিন্তু বেশ ভয়ঙ্কর হতে চলেছে। সবাইকে বলবো চুপচাপ, যে যেখানে আছো এখন চুপচাপ গল্প শুনতে বসে পড়ো। এই ঠান্ডায় বেশ ভয়ঙ্কর একটি ঘটনা পরিবেশন করব তোমাদের সাথে। আজকের ঘটনাটা আমাদের আসে খুব ইউনিক। এরকম ঘটনা আমার আমার ইউটিউব চ্যানেলে প্রথম তোমাদের সাথে শেয়ার করছি। আর শ্রোতা বন্ধু, তোমরাও আজকে প্রথম শুনছো। ঘটনাটা ঘটেছিল হচ্ছে আমাদের একটি কি বলবো, জায়গাটার নামটা হাইট রাখতে বলেছে, যার কারণে জায়গার নামটা আমি বলছি না। তবে এটি একটি ক্যান্সার হসপিটালে ঘটে যাওয়া সত্য ঘটনা বলতে পারি। আজকে যেই ঘটনাটা তোমরা শুনছো, এই ঘটনাটা আমিও পেয়েছি একদম ইউনিক। এর আগে এরকম ঘটনা আমি পাইনি। আর তোমরাও শ্রোতা বন্ধু আমার চ্যানেলে প্রথম এরকম একটি ভয়ঙ্কর সত্য ঘটনা শুনবে। আজকের ঘটনাটা আসে হচ্ছে আমাদের গঙ্গার ওপার থেকে। বলেই দিলাম, গঙ্গার ওপার থেকে আজকের ঘটনাটা পাঠায়। তবে পুরো আমি ডিটেলস এখানে বলবো না। ক্যান্সার হসপিটালের একটি ঘটনা, যে ঘটনাটা ঘটে হচ্ছে 2005 সালে। হ্যাঁ, আমাকে যিনি ঘটনাটা শেয়ার করেন, ওনার বাড়ির পেশেন্ট, যদিও উনি এখন নেই, মারা গেছেন ক্যান্সারেই। অনেক লড়াই করেছেন কিন্তু উনি বাঁচতে পারেননি। আর আমরা এটা জানি, এখনও এই ক্যান্সারের মতো এক মরণ রোগ, যেখানে যার পরিবারে হোক না কেন পুরো পরিবারটাকে তছনছ করে দেয়। ক্যান্সার রোগটাই এরকম। আমি ভগবানের কাছে প্রার্থনা করব এরকম মরণ রোগ যেন কারো না হয়। আর যাদের হয়ে আছে, আস্তে আস্তে যেন সত্যি উপরওয়ালার সবই কৃপা, যেন তারা সুস্থ হয়ে ওঠে, কারোর পরিবার থেকে কারোর প্রিয়জন যেন হারিয়ে না যায়। তো চলো ঘটনাটা বলি। 2005 সালে আমাদের এক ভাইয়ের বয়স ছিল 21 বছর। ভাই হঠাৎ খুব রোগে আক্রান্ত হয়ে যায়। হট করে একটা সুস্থ সবল ছেলে দুর্বল হয়ে পড়ে। বাড়ির লোক কোনো মতে বিষয়টা বুঝে ওঠার আগেই ভাই একদিন হঠাৎ দুপুরবেলা খাওয়া দাওয়ার পর খুব বমি করতে থাকে। বমি এমনভাবে করছে পুরো খাবারগুলো জল হয়ে পুরো মুখ থেকে উঠে যাচ্ছে। বাড়ির লোক জানে যে মানুষ বমি করলে খাবার খাবার পর তার তো খাবারগুলোই উঠবে, কিন্তু ভাই 21 বছরের একটা ছেলে যে এরকমভাবে বমি করছিল, বাড়ির লোকের কিছু একটা সন্দেহ জাগে। তারা কিন্তু ভাইকে একদম দেরি করেনি, তাদের স্থানীয় একটি হসপিটালে ভাইকে সাথে সাথে নিয়ে যায়। তারা কিন্তু অ্যাডমিট করে। ভাইয়ের নানা রকম যখন পরীক্ষা নিরীক্ষা করা হয়, তখনও কিন্তু বলতে পারিনি ডাক্তাররা যে অ্যাকচুয়ালি ভাইয়ের কী হয়। ভাই দুদিন থাকার পর সম্পূর্ণ যেগুলো রিপোর্ট করতে বলেন ডক্টরস, করার পর ভাইকে কিন্তু বাড়ি নিয়ে চলে আসেন। ভাই কিন্তু একদম সুস্থ। দীর্ঘ 1 মাস পর ভাই দ্বিতীয়বার ওরকম বমি করতে থাকে আর বলতে থাকে, আমার গলাটা কীরকম পিড়পিড় করছে, আমার গলাগুলো চুলকাচ্ছে, আমার কীরকম লাগছে, আমার পেটের ভিতর মনে হচ্ছে আগুন জ্বলছে। তখন বাড়ির লোক সাধারণত মনে করে যে ওর হয়তো খুব চোরা অম্বল হয়েছে, যার কারণে ওর গলা হয়তো জ্বালা করছে, ওটা পিড়পিড় করছে না। এরকম আমরা অনেকেই ধারণা করি। কিছু হলে অম্বল হয়েছে, গ্যাস হয়েছে, ওষুধ খেয়ে নে, আমরা এটাই ধারণা করি। ঠিক সেই রকমই কিন্তু ওই ভাইয়ের পরিবারও ভাবে যে ওর হয়তো গ্যাস অম্বল হয়েছে, কিন্তু না, গ্যাস অম্বল না। এরকম প্রায় ও বমি করতে থাকে। তারপর বাড়ির পাশাপাশি একজন কাকিমা, যে ভাইয়ের এরকম হয়, তার মাকে বলে যে এই তোমার ছেলে এরকমভাবে অসুস্থ, খুব অকপারত। বলছে ওর তো শরীর দেখে মনে হচ্ছে না যে ওর শরীর খুব ভালো। আর 1 মাসের মধ্যে যেই ছেলেটা প্রথমেই বললাম একদম সুস্থ সবল স্বাস্থ্য চেহারাবান একটি ছেলে, 1 মাসের মধ্যে একদম কাটি হয়ে যায়, চেহারাটা খুব খারাপ হয়ে যায়,
চোখের কোঠর যেন ঢুকে চোখগুলো কালো, মনে হতো যেন ওর চোখের থেকেও ওর কোঠরটা অনেক গর্ত হয়ে গেছে, গালগুলো বসে যায়। ছেলেটা এক মাসে 20 কেজির ওপর ওজন, তার আস্তে আস্তে কমে যায়। বাড়ির লোক খুব চিন্তায় পড়ে। তারপর সেই ভাইকে ধারণা, যেটা আমরা অনুমান করি, নানা রকম লোকের যেটা মানুষে বলে ওকে এখানে নিয়ে যাও, ওকে ওখানে দেখাও, কি ব্যাপার, সেরকম অনুমান করে বাড়ির লোক যখন ডক্টরসকে বলে যে আপনি একটু দেখেন, আমাদের অনুমান যে ওর মনে হচ্ছে কোনো খুব ভারী একটা অসুখ হয়েছে। ডাক্তার যখন সিমটম জিজ্ঞেস করে তখন জানতে পারে রিপোর্টে যে 21 বছরের একটি ছেলের গলায় ক্যান্সার ধরা পড়েছে। সে ভাই কিন্তু প্রায় 3 বছরের ওপর ক্যান্সারের সাথে লড়াই করে। ওই লড়াই করার সময় যখন ক্যান্সার হসপিটালে আমাদের এই ভাই যে আজ পৃথিবীতে নেই, সেই ভাইয়ের দাদা ব্যাঙ্গালোরে একটি কাপড়ের মিলে কাজ করত, ওখান থেকে কিন্তু চলে আসে ভাইয়ের যখন শরীর খারাপ জানতে পারে। কারণ যেহেতু প্রথমেই বললাম যে ভাই তার বেশি বয়স না, মাত্র একটা 20-21 বছরের ছেলে, তার দাদা এখনো পর্যন্ত বিয়ে করেনি, মা বাবার কাছে থাকতো, ভাই পড়াশোনা করতো। দাদা যখন বাইরে দিয়ে আসে, ভাইকে নিয়ে যায় গঙ্গার ওপারে একটি ক্যান্সার হসপিটালে। যখন ওখানে অ্যাডমিট করে, সেই হসপিটালটা বহু বছরের পুরনো একটি হসপিটাল, ওখানে ক্যান্সারের রোগের চিকিৎসা হয়, ওখানে কিন্তু ভাইকে ভর্তি করা হয়। ওইখানে ঘটে হচ্ছে ভৌতিক একটি ঘটনা। আমাদের যে দাদা বলেন আমার ভাইকে তো আমি হারিয়েছি, কিন্তু আমার ভাইকে যখন ক্যান্সার হসপিটালে রেখেছিলাম তখন আমি ভাইয়ের সাথে রাত দিন দুপুর সব সময় থাকতাম। হ্যাঁ, আলাদা একটি ঘরে আমি থাকতাম, তবে কিন্তু হসপিটালের মধ্যে না। ক্যান্সার হসপিটালের অপর সাইডে অনেক ছোট ছোট ওখানে ঘর ভাড়া পাওয়া যায়, সেই ঘর পার্মানেন্টলি একদম ভাড়া করে নেয়। যে আমি 3 মাসের জন্য প্রথম ওই ঘরটা ভাড়া করি, 3 মাসের অ্যাডভান্স দিয়ে আমি ওখানে খাবার জন্য একটা জনতা, একটা হাঁড়ি, একটা কড়াই, আমি সব কিছু নিয়ে ওখানে সেটেল হয়ে যাই। আমি যা টাকা ব্যাঙ্গালোরে কাজ করে যা টাকা আমি জমিয়েছিলাম, আর কিছু আমাদের জমি জায়গা ছিল, সেগুলো সবই বিক্রি করে আমি ভাইয়ের চিকিৎসা করাই, যাতে ভাই দীর্ঘ কিছুদিন আয়ু বাড়ে। কারণ আমরা জানি ক্যান্সার হলে কোনো মানুষ কিন্তু ফিরে আসে না, হয়তো যত্ন, হয়তো ট্রিটমেন্ট, ঠিকমতো মেডিসিন পড়লে হয়তো 6 বছর 10 বছরও অনেকে বাঁচে। সেরকম ভেবেই কিন্তু ভাইকে বাঁচানোর উদ্দেশ্যে সেখানে যায়। আমাদের দাদাভাই বলেন, ম্যাডাম আমি এবার ঘটনাটা বলি। একদিন রাতের বেলা আমার ভাইয়ের খুব ক্রিটিক্যাল অবস্থা হয় ওখানে, মানে ভর্তি করার পর। তারপর আমাকে রাতের বেলা ফোন করে একজন নার্স দিদি ডাকলেন, বললেন আপনার ভাইয়ের অবস্থা খুব খারাপ, আপনি এক্ষুনি আসেন। আমি কি বলবো, ক্যান্সার যে হসপিটাল গেটের ঠিক অপর সাইডেই একটি দোতলা বাড়িতে ভাড়া থাকতাম। আমি ওখান থেকে যথারীতি রাতের বেলা বেরিয়েই আমি যখন হসপিটাল চত্বরে ঢুকি, গেটটা খুলে সে ভয়ঙ্কর। সন্ধ্যে 6টার পর যদি রোডের ওপর হসপিটালটা, যদি ওখানে কেউ সন্ধ্যা 6টার পর দাঁড়িয়ে থাকে না, হসপিটালের দিকে তাকালে বেশ গায়ে শিহরণ দেবে। আর দর্শক বন্ধু, আমি তোমাদের বলে রাখি, আমাদের দাদাভাই যে হসপিটালের কথা বলেছেন, ক্যান্সার হসপিটাল, আমি রিসেন্ট কিছুদিন আগে ওখান থেকে ঘুরে এসেছি। আমি তোমাদের জায়গার নাম বললে তোমরা সবাই বুঝে যাবে। আমি জায়গার নামটা হাইট রেখে গঙ্গার ওপারে বললাম। যারা অনুমান করতে পারছো তারা আমাকে অবশ্যই কমেন্টে জানিও, যদি কেউ অনুমান করতে পারো। অনেক পুরনো, অনেক বড়। আর সত্যি কথা বলতে, আমিও যখন ওখান থেকে আসছিলাম, এত জমজমাট ওই সময়টা, কিন্তু ওইদিকে তাকালে পুরো নিস্তব্ধতা বিরাজমান। মনে হচ্ছে যে ধুধু প্রান্তর, তার হয়তো 25 থেকে 30 পা দূরে একটা বিরাট মেলা বসেছে, লোকের সমারোহ, প্রচুর লোক রাস্তা দিয়ে হাঁটছে, কিন্তু
হসপিটালের দিকে তাকালে যে কোনো মানুষের গায়ে কাটা দিতে বাধ্য। এটা আমি বলছি, কারণ আমি নানা স্থানে কিন্তু ঘুরে বেরিয়েছি, ঘুরে বেড়াই। আমি জায়গায় পা দিয়ে বলে দেবো এই স্থানে কিছু পূর্বে ঘটেছে, এখন এখানে কিছু আছে, এরকম জিনিস আমি কিন্তু বুঝতে পারি, শরীর আমার জানান দেয়। কিন্তু বলে রাখি, আমাদের দাদাভাই বলেন সেদিন রাতের বেলা আমি যখন গেট খুলে হসপিটালে ঢুকি, আমি গেটটা যখন খোলা হয় তার অনেকটা ভেতরে কিন্তু হসপিটালটা, আর গেট রাস্তার সামনে, তারপর গেটটা খুললে হসপিটালে ঢুকতে গেলে অনেকটা বাগান পড়ে, মানে গ্রিনারি একটা গার্ডেন করা রয়েছে। দাদাভাই বলেন আমি যখন ভিতরে হেঁটে যাচ্ছি, আনুমানিক তখন অনেকটা রাত, আমি ঘড়ির সময়টা ঠিক বলতে পারবো না, আমার মনে হচ্ছে আমার সাথে অনেক কেউ হেঁটে যাচ্ছে ওখানে, শুধু কেবলমাত্র আমি একা নেই, আমার সাথে অনেকে আছে। আমাদের দাদাভাই বলেন আমি ম্যাডাম চারপাশে শুধু বারবার পেছনে এপাশে ওপাশে দেখছি, কারণ আমার সারা শরীর ভারী হয়ে যাচ্ছে। আমি চিন্তায় রয়েছি ভাইয়ের, কিন্তু জানি না আমার শরীর কেন ভার হচ্ছে। তারপর আমি যখন ভাইয়ের কাছে যাই তখন দেখলাম আমার ভাই শ্বাস নিতে পারছে না, ওর কোনো ইন্টারনাল প্রবলেম হচ্ছে, ওর শ্বাসনালীতে নাকি কোনো একটা প্রবলেম হয়েছে। নার্স যারা ছিলেন তারা ছোটাছুটি করছেন, ডক্টরস কিন্তু ওই সময় নেই। কোনো রকমে ভাইকে ইঞ্জেকশান দিয়ে কোনো রকমে ঘুম পাড়ানো হয়, আমাকে ডাকা হয়, কারণ যেহেতু বনসই করা ছিল। আর সবথেকে বড় কথা, এনি টাইম হয়তো আমার ভাইয়ের সাথে কিছু ঘটে যাবে, যার জন্য যখনই যা হতো আমি ওখানেই থাকতাম, তারা জানতো। ওই জন্য আমাকে নার্স দিদি, তারপরে যারা আয়া সিস্টার সবাই আমাকে ফোন করে আগেই ডাকতো। আমার মতো ওখানে আরও যাদের মা বাবা ভাই বোন যাদের এরকম ক্যান্সার পেশেন্ট, তারা কিন্তু ওই হসপিটালের পাশেই কিন্তু ঘর ভাড়া নিয়ে থাকতেন। আমাদের দাদাভাই বলেন আমি একদিন, বলে রাখি সেদিন তো আমি ওখান থেকে চলে আসি ভোরবেলা, তারপর ভাই আবার রিকভারি করছে, খুব খারাপ পরিস্থিতির মধ্যে ওই দিনগুলো কাটছিল। তারপর আমি একদিনকে ঠিক রাতের বেলা খুব মনটা খারাপ লাগছে আমার মা বাবার জন্য, কারণ আজকে আমি এত দূরে পড়ে আছি, আমার মা বাবা কোথায় পড়ে আছে, ভাইটার এরকম শরীরের অবস্থা, ভাইটা হসপিটালে পড়ে রয়েছে, যে কোনো মুহূর্তে আমার ভাইটার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। আমাদের দাদাভাই বলেন ওই যে দিনগুলো কীভাবে যে গেছে। আর একটা কথা দাদাভাই বলেছেন, কথাটা আমি বলবো খুব মূল্যবান। দাদাভাই বলেছেন ক্যান্সার হয়েছিল আমার ভাইয়ের, শুধু ভাইয়ের হয়নি, মনে হচ্ছিল আমাদের পুরো পরিবারটার ক্যান্সার হয়েছে। কারণ আমার ভাইকে বলেই দিয়েছিলেন ডক্টরসরা যে উনি কিন্তু বেশি দিন বাঁচবেন না, টাইম দিয়েই দিয়েছিলেন, হয়তো খুব যদি ভালোভাবে মেডিসিন দেওয়া যায়, ভালোভাবে ট্রিটমেন্ট করা যায়, হয়তো বাঁচবে 3 বছর, এর বেশি না, উনি কিন্তু বলেই দিয়েছিলেন আমাদেরকে ডক্টরসরা। যাই হোক, সেখানে প্রসঙ্গ না, প্রসঙ্গ এইখানে যে আমার বাড়িতে যখন ভাইয়ের ক্যান্সার ধরা পড়ে, তখন আমার ভাই তো মারা যাবে আমরা সবাই জানি, কিন্তু যতদিন আমার ভাই বেঁচে ছিল আমরা তিলে তিলে এক একটা সেকেন্ডে মৃত্যুকে চোখের সামনে দেখছিলাম। কারণ সব সময় বুকের ভিতরে কোথাও একটা ভয় ভয় লাগতো। এই মনে হয় একটা ফোন আসলো, এই মনে হয় বলল যে আমার ভাই আর নেই। আর সব থেকে বড় কথা, এই যে একটা ফোন বাড়ি থেকেও যদি মা বাবা বা আত্মীয় পরিজন কেউ ফোন করতো, ওই বুকের মধ্যে আগেই ধরাস করে উঠতো। এই মনে হয় আয়া বা নার্স দিদি ফোন করে বললেন যে তোমার ভাই আর নেই। খুব ভয় ওই 3টে মাস আমি ওখানে ছিলাম। 3 মাস পর আমাকে ওইখান থেকে ডক্টরসরা বললেন আপনার ভাইকে আপনি বাড়ি নিয়ে যান, কারণ এখানে কতদিন রাখবেন, যতই হোক একটা টাকা পয়সার খরচা তো আছে, আর বাড়িতে নিয়ে গেলেও ও হয়তো আপনাদের সাথে থাকুক যেই কয়দিন আছে, কারণ ওকে তো পৃথিবী ছেড়ে যেতেই হবে, যেই কয়দিন থাক আপনাদের সাথে ওকে রাখেন, ও আপনাদের সাথে পরিবারের সাথে ঘোরা, কথা বলা, টিভি দেখা, আনন্দ ওকে নিয়ে করেন। আমাদের ওই মুহূর্তটা
যে কি খারাপভাবে গেছে, আর সেটা আমি বলে বোঝাতে পারবো না। কারণ একটা মানুষ যখন হট করে মারা যায় বা বয়স যখন হয়ে যায় মারা যায়, তখন একটা আলাদা ব্যাপার হয়। একটা 21 বছরের ছেলে, যখন আমরা জানি যে 3 বছর ওকে ডক্টরস টাইম দিয়েছে, সেখানে আমাদের মানে প্রতিটা মুহূর্ত মৃত্যুর সমান ছিল। কারণ আনন্দ করতাম, ভালো খাবার করে দিতাম, ভালো খাবার আমরা খাচ্ছি, প্রতিটা মুহূর্তে ভয় লাগতো যে ভাই ছেড়ে চলে যাবে না তো। আমাদের দাদাভাই বলেন সেইখানে থাকার সময় ওই রাতের বেলা আমি অনেক কিছু দেখেছি ক্যান্সার হসপিটালে। সেটা আমি বলি, রাতের বেলা ক্যান্সার হসপিটালে কিন্তু ছাদে কেউ ওঠে না। মধ্যরাতে আমি আমি আমাদের দাদাভাই বলেন আমি নিজেকে চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি ডিপ্রেশনে থাকতাম, আমি প্রচুর চিন্তা করতাম, আমি কষ্টে ভুগতাম, একা একা নীরবে কাঁদতাম আমার ছোট্ট ভাইটার জন্য। আমি একদিন রাতের বেলা ঘুম হচ্ছে না, আমি প্রথমেই বলেছি আমার রাস্তা গেটের ওপারে ক্যান্সার হসপিটাল, গেটের এপারে হচ্ছে আমি যেখানে ভাড়া থাকতাম সেই বাড়িটা। আমি যখন দোতলা থেকে আমার বেলকুনিতে, ছোট্ট একটা বেলকুনি, ওখানে আমি আমার জামা কাপড় ধুয়ে ধুয়ে মেলতাম, ওখানে একদিন রাতের বেলা আমি দাঁড়িয়ে রয়েছি আর ক্যান্সার হসপিটালের দিকে তাকিয়ে রয়েছি। কোনো বাধা নেই, পরিষ্কার হসপিটালটা দেখা যায়। আমি যখন ওই দিকে দেখছি আমার মানে এত কি বলবো ভয় লাগছে। আর আমি একটা জিনিস ভাবছি যে এখানে কত মানুষ মারা যায়, কত মানুষ। এই যে গেট, আমি যে গেটটা দেখছি হসপিটালে ঢোকার, ক্যান্সার হসপিটালের এই গেটের সামনে দিয়ে কত মানুষকে নিয়ে যাওয়া হয়, কিন্তু কেউ তো ভালো হয়ে বাড়ি যায় না। ভালো হওয়ার আশায় ওখানে নিয়ে যাওয়া হয়, কেউ হয়তো ওখানেই তার দমটা শেষ করে ফেলে, আবার কেউ হয়তো বাড়িতে যায়। তো ডাক্তার আমাকে তারপরেই বলেছিল ভাইকে নিয়ে বাড়ি যেতে। কিন্তু সেদিন রাতে আমাদের দাদাভাই বলেন আমি দেখলাম ছাদের মধ্যে লম্বা একটা ছেলে, একটা লম্বা ছেলে, আনুমানিক 6 ফুট হাইট হবে। যেরকম আমাদের ইন্ডিয়ান আর্মি কিছু কিছু দেখবে, কমান্ডার বলো, ইন্ডিয়ান আর্মি অনেক হাইট, অনেক স্বাস্থ্য, তাদের চেস্ট কতটা চওড়া, এরকম একজনকে আমি ছাদে দেখছি, সে হাঁটাহাঁটি করছে। আর এই কথাটা বলে রাখি, ওই যে ক্যান্সার হসপিটালটা কিন্তু রাতের বেলা খুব বেশি চারপাশে কিন্তু আলো দেওয়া নেই, খুব হালকা হালকা অল্প অল্প আলো। গেটের সামনে একটা হসপিটালের রুমগুলোর মধ্যে লাইট জ্বলে, সামনে যে গার্ডেনটা আছে অনেকটা লন টাইপের জায়গা, ওখানে কিন্তু কোনো আলো জ্বলে না। আর সত্যি কথা বলতে প্রচণ্ড ভয় লাগার উপায়, কারণ অনেকটা পাশে কিন্তু ক্যান্সার হসপিটালের কিছু বিল্ডিংও আছে সাদা কালার করা, কিন্তু পুরো পরিবেশটা হসপিটালের মানে কেউ যদি না দেখে না বলে বোঝাতে পারবো না, এতটাই ভয়ঙ্কর। আমাদের দাদাভাই বলেন আমি ছেলেটাকে যখন দেখলাম, আমি না প্রথমেই একটা ধাক্কা খেলাম যে এত রাতে আনুমানিক 2-2:30 সময় একটা ছেলে উপরে কে হাঁটছে, ছেলেটা এত লম্বা, স্বাস্থ্য চেহারা। আর ক্যান্সার হলে পারে বেশিরভাগ যখন 3rd বা 4th স্টেজ হয় তখন কিন্তু মাথার চুলগুলো থাকে না। ছেলেটারও কিন্তু দেখতে পাচ্ছি মাথায় চুল নেই। তখন আমি বুঝতে পারলাম আহারে মনে হয় ওরও ক্যান্সার হয়েছে, হয়তো কোনো কারণে উপরে ও হাঁটছে। এবার অনেক সময় না ক্যান্সারের অনেক রকম সিমটম হয়, যেগুলো ডাক্তার যারা থাকেন ডক্টরসরাই বলতে পারবেন, আর আমরা তো সাধারণ মানুষ জানি না। আমাদের দাদাভাই বলেন আমি দেখলাম ছেলেটা উপরে হাঁটছে, এপার থেকে ওপার, ওপার ওপার, এপাশ ওপাশ করছে। করতে করতে ছেলেটা উপর থেকে ঝাঁপ দিল। ঝাঁপ দিয়ে ছেলেটা যখন মাটিতে পড়ল, একটা থুপ করে আমার কানে শব্দ আসলো। আমি চোখে কি দেখলাম, আমি সাথে সাথে ঘরের দরজাটা বন্ধ করে ওপর থেকে নিচে এসে দৌড়ে গেলাম, গিয়ে ক্যান্সার হসপিটালের যে গেটটা, বড় একটা লোয়ার গেট, গেটটাকে আমি কোনো রকমে খুলে আমি সাথে সাথে দৌড়ে দৌড়ে আমি গেলাম যেখানে
ছেলেটি পড়ে। সত্যি সত্যি আমি গিয়ে দেখলাম, হ্যাঁ, একটা ছেলে সত্যি উপর থেকে ঝাঁপ দিয়েছে। এটা আমার চোখের কোনো ভুল না, আমি সত্যিই দেখেছি। আর ছেলেটার মাথা ঘিলু আর ব্লাড ঝরঝর করে, মানে কি বলবো, জলের গতিবেগে মানে পুরো মেঝেতে লাল হয়ে গেছে। দাদাভাই বলেন, আমি ছুটতে গেলাম ভেতরে, গিয়ে দেখলাম কেউ নেই। আমি চিৎকার করে নিচ থেকে বললাম যে, নার্স দিদি, ডক্টরস আছেন, ডক্টরস আছেন। তো আমি জানি ডক্টরস থাকে না, তখন আমার মাথা ঠিক ছিল না। আমি যখন চিৎকার চেঁচামেচি করছি, তখন একজন আমাকে উপর থেকে বলল যে, কি হলো, এটা তো হসপিটাল, এখানে তুমি এত চিৎকার করছো কেন, তোমার পেশেন্ট রয়েছে না? আমি তখন বললাম, হ্যাঁ নার্স দিদি, একটুখানি নিচে আসবেন, সর্বনাশ হয়ে গেছে। বলছে কি হয়েছে? তখন আমি বললাম, আমার সাথে একটু আসেন না। উনি আমার সাথে দৌড়ে আসলেন বাইরে। যখন দেখলেন, তখন উনি ওই ছেলেটির একটি নাম বললেন, আমার ঠিক মনে নেই। বলল, যা, ও সুসাইড করে নিল। তারপর যাই হোক, আমাকে বলল, আপনি এখান থেকে চলে যান, হসপিটালের ব্যাপার আমরা দেখছি। আমি কিন্তু ওখান থেকে চলে আসি, এসে ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। দূর থেকে যদিও বুঝতে পারছিলাম না কি হচ্ছে, কিন্তু দেখলাম ওখানে অনেকেই একসঙ্গে জমায়েত হয়েছে, কেউ ফোন টোন করছে, হয়তো বাড়ির লোককে ফোন করছিল। তারপর আমি আর কিছু দেখিনি, আমার শরীর খুব খারাপ লাগছিল, আমি শুয়ে পড়ি। সকালবেলা আমি হসপিটালে গেলাম, ভাইকে দেখলাম, সেই বিষয়ে জিজ্ঞেস করলাম। বলল যে ওর ইন্টারনাল খুব বেশি কষ্ট হচ্ছিল, যেটা ও সহ্য করতে পারেনি, নিজেকে শেষ করে দিয়েছে। তারপরে বাড়ির লোকও, অনেক বাড়ির লোক এগুলো সাপোর্ট করতে পারে না, অনেক বাড়ির লোক মানে নিতে পারে না। তিলে 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 বাড়ির একটা ছেলে হলে, মেয়ে হলে কষ্টে কান্নাকাটি করে। তার জন্য ওই ছেলেটি তার পরিবারের মুখ চেয়ে নিজের কষ্ট সহ্য না করতে পেরে হয়তো মারা যেত আরও 2 বছর, 1 বছর পর কি 6 মাস পর। ও নিজের জীবনটা আগেই নিজে শেষ করে দিল, যাতে হয়তো বাড়ির লোক অথবা টাকা পয়সা কোনো একটা কারণে যাতে খরচাটা না হয় বা কষ্ট না পায়। যাই হোক, আমাদের দাদাভাই বলেন, আমার ভাইকে তারপর ছুটি দিয়ে দেয়। বলল, ওকে বাড়ি নিয়ে যান, যেই কদিন বেঁচে থাকে আপনাদের সতে রাখেন, বেকার টাকা নষ্ট করে লাভ নেই, কারণ ও তো থাকবে না, ওকে আপনারা এখন আনন্দ দেন। আমি বাড়ি নিয়ে আসি, মাকে বাবাকে মিথ্যা কথা বললাম ভাই অনেকটা ভালো হয়েছে, ভাই কোনো খারাপ দিকে এখন নেই, ও ঠিক আছে। আমি বাড়িতে কাউকে বলিনি যে ডাক্তার 3 বছর টাইম দিয়েছে। দাদাভাই বলেন, আমার ভাই যখন বাড়িতে থাকতো, ওকে একটা আলাদা জায়গায় শুতে দেওয়া হতো, আলাদা ঘরে শুতো। আগে আমি আর ভাই একসাথে শুতাম যখন আমি কাজে যাইনি। তারপর তো এরকম অবস্থা হয়ে গেল, তো ভাইকে একটা আলাদা জায়গায় সুন্দর, ওদেরকে তো খুব ক্লিন করে রাখতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন। ভাইয়ের শরীরটা আস্তে আস্তে সুন্দর হলো, একদম ভালো একটা সুন্দর ছেলে আস্তে আস্তে হয়ে গেল। একটা কথায় আছে, মৃত্যুর আগে মানুষে না, মানে সব স্মৃতিগুলো মনে করানোর জন্য নয় খুব জ্বালায়, নয় মানুষের সাথে খুব ভালো ব্যবহার করে আর পরিবর্তন হয়ে যায়। তো আমার ভাই কিন্তু ভালো দিকটা হয়েছিল, আমার ভাইয়ের ভালো দিকটা হয়েছিল। আমার ভাই খুব সুন্দর করে নিজেকে গুছিয়ে তুলেছিল, পরিপাটি করে সুন্দর করে নিজের জীবনটা লিড করছিল। হঠাৎ একদিন ভাই আমাদের ছেড়ে চলে যায়। তবে এই ঘটনাটা টানা 3 বছর চলে। 3 বছরে কিন্তু আমার মা বাবা, আমি ভুলেই গেছিলাম যে আমার ভাইয়ের ক্যান্সার আছে। আমাদের দাদাভাই বলেন, ওকে নিয়ে এত ভালো থাকতাম আর ঠাকুরকে ডাকতাম আর ভাবতাম যে ওর এত মানে তাড়াতাড়ি ওর সুস্থতা, তারপর এত সুন্দর ও আগের মতো পরিবর্তন হচ্ছিল। তখন আমরা ভাবলাম হয়তো কোনো কারণে মিরাক্কেল হয়েছে, আমার ভাইয়ের হয়তো মৃত্যুটা এত তাড়াতাড়ি হবে না, ভাই থাকবে আমাদের সাথে। কিন্তু ম্যাডাম, আমার পুরোটাই ভুল ছিল। আমার ভাই মারা যায়, ভাই মারা যাওয়ার পর আমরা তো বাড়ির সবাই এক প্রকার শোকে পড়ে যাই, খুব খারাপ একটা পরিস্থিতি দিয়ে যাচ্ছিলাম। মাকে বাবাকে কোনো মতেই মানে বুঝিয়ে গুছিয়ে রাখতে পারছিলাম না, মানাতে পারছিলাম না, একটা 21 বছরের ছেলে এরকম করে চলে গেল। তারপর দাদাভাই বলেন, আমার ভাই যাবার মৃত্যুর আগে অনেক গল্প করতো, অনেক গল্প। আর মাকে বাবাকে আমাকে বসিয়ে আমরা লুডো খেলতাম 4 জনে। আমাদের বলতো
যে আসছে বছর আমার বড় করে জন্মদিন করবি দাদা, বুঝেছিস। আর নানা রকম খাবারের কথা বলতো। ও কিন্তু সেরকমভাবে তেল ঝোল রিচ খাবার খেতে পারতো না। নানা রকম খাবারের কথা বলতো যে আমাকে এটা খাওয়াবি সেটা খাওয়াবি। তারপর ওই স্মৃতিগুলো ওই কথাগুলো ভাইয়ের মৃত্যুর পর মনে পড়ছিল আমাদের। আমরা খুবই ভেঙে পড়েছিলাম। একদিন রাতের বেলা আমার মা খুব ঘুমের মধ্যে কাঁদছে। আমি পাশের ঘর থেকে ছুটে গেলাম। বাবা মাকে বলছে কি হয়েছে, ওটো ওটো, হাত ধরে টানছে। আমি যেতেই আমাকে বাবা বিছানায় বসে বলল যে বাবা লাইটটা দে তো, মা মনে হয় আবার ভাইয়ের কথা মনে করছে। ভাইয়ের কথা বললেই আমরা পুরো আমাদের মন ভেঙে যেত। যাই হোক লাইট জ্বালাতে মা দেখলাম ঘেমে স্নান করে গেছে। এইদিকে শীতকাল, শীতের সময় বেশ ঠান্ডা, চাদর গায়ে দিয়ে ঘুমাচ্ছিল। আমি বললাম কি হয়েছে, তুমি এত ঘামছো কেন, শরীর খারাপ লাগছে। তখন মানে জলজ্যান্ত একটা ভাই চলে যাওয়ার পর আমাদের সবারই একটা মনে ভয় থাকতো, কে কখন আবার চলে যাবে, এই ভয়টা থাকতো। তখন মা বলল, জানিস বাবু, বিশ্বাস কর, তোর ভাই এসছিল। তোর ভাই বলছে, মা আমার তো সামনে জন্মদিন, মা আমাকে বেশি করে কাজু দিয়ে তুমি এক বাটেই পায়েস আমাকে দেবে মা, আমি কতদিন খাইনি মা। আর দাদাকে বলবে মা আমার জন্য বেশি করে মাংস নিয়ে আসতে, কষা কষা মাংস খাবো। আমি কতদিন কষা মাংস খাইনি মা, ঝাল ঝাল করে রান্না করবে। তখন মা এইগুলো বলে খুব কান্না করছে। আমি মাকে বললাম, মা সারাদিন ভাইয়ের কথা ভাবো, তুমি ভুল, এগুলো স্বপ্ন দেখেছো মা, ভাই কোথা দিয়ে আসবে, ভাই তো মারা গেছে। মাকে বলে চুপ করিয়ে সেদিন রাতটা শোয়ালাম। তারপর জন্মদিনের ঠিক আগের দিন রাতের বেলা আমাকে ভাই এসে ডাকছে জানলা দিয়ে। জানলার কাছে গেটটা, জানলাটা কিন্তু বন্ধ। জানলার ওপার থেকে আমাকে বলছে, দাদা, এ দাদা, দাদা। আমি একবার দাদা বলাতেই আমার চোখটা খুলে গেছে। দ্বিতীয়বার যখন দাদা বলেছে সারা শরীর ভার হয়ে গেল। তৃতীয়বার দাদা বলাতে আমি সাহস করে খাটে উঠে বসি। সাথে সাথে ফোনটা বালিশের পাশ থেকে নিয়ে টর্চটা জ্বালাই। জ্বালিয়ে আমি জানলাটার দিকে যখন টর্চের আলোটা ফেলি, তখন আমি বুঝতে পারছি জানলার ওখান থেকেই আওয়াজটা আসছে। খুব ভালো করে আমি দেখার চেষ্টা করছি, কারণ আমাদের জানলাটা হচ্ছে দুপাল্লা কাঠের আর নিচটা অনেকটা ফাঁকা। যে অন্য কেউ কি বদমাইশি করছে, আমি যখন আলোটা ফেলে দেখার চেষ্টা করছি, আমি খাট থেকে বসে কিছুই দেখতে পাচ্ছি না। ওই 3বারই কিন্তু ডেকেছে, 4বার আর ডাকেনি। আমি আর ডাক না শুনতে পেয়ে আমি জানলার সামনে ধরবর ধরবর করে উঠে গেলাম। জানলাটা খুলতে গিয়েও আমি বললাম, না থাক, গলাটা তো ভাইয়ের, ভাই তো আসতে পারে না, তাহলে কি ভাইয়ের আত্মা, তাহলে কি মাও সেদিন বলছিল ওটা স্বপ্ন ছিল না। দাদাভাই বলেন, আমি যখন ওই জানলার ফাঁকা থেকে রাস্তার দিকে বাইরে দেখলাম, তখন দেখলাম আমার ভাই হেঁটে হেঁটে একা একা চলে যাচ্ছে। আমি এই দৃশ্য দেখে আমি ছুটতে গেলাম বাবার কাছে, গিয়ে বললাম, বাবা আমি ভাইকে দেখলাম, এ কি ভাই এসছিল। ভাই ঢুকতে পারিনি, কারণ আমার বাড়িতে মায়ের ফটো আছে, তারা মায়ের ফটো, আমার ঘরে আসতে পারিনি। কিন্তু মাকে তো ডেকেছিল, তাহলে মা তো সত্যিই বলেছিল। তারপর আমার দাদা বলল, তাহলে ওর কাজ ঠিক মতো হয়নি। সকালবেলায় আমি আর বাবা ব্রাহ্মণ মশাইয়ের কাছে গেলাম। যখন ব্রাহ্মণের কাছে গেলাম, ব্রাহ্মণ মশাই তখন বললেন যে সব শুনে তোমার ভাইয়ের কাজ হয়নি। তোমার ভাই যে দৈনিক ক্যান্সার রোগে আক্রান্ত ছিল, বহুদিন ধরে কিন্তু জীবিত অবস্থায় থাকার সত্ত্বেও ও কিন্তু ভালো খেতে পারতো না। একটু তেল ঝাল তো দূরের কথা, এমনি ওকে যদি কিছু খাবার দিতাম ও বমি করতো। আর ও মৃত্যুর পর সেই খাবারটা খাবার লালসায় ওর আত্মাটা ঘুরে বেড়াচ্ছে। তখন আমাদের পুরোহিত মশাই বললেন, তোমরা ভাইয়ের বাড়িতে নাম কীর্তন দাও, হরিনাম দাও, আর ভালো করে ও যা যা খেতে চেয়েছে তোমার মা যেগুলো শুনেছেন সেই খাবারগুলো তোমার মাকে বলো করে ওর ফটোর সামনে দিতে, ঘরের বাইরে একটা সাইডে, ওই কোণে কেউ যাবে না। যখন আমাদের দাদাভাই বলেন ওই
পুরোহিত মশাইদের কথা মতো, মানে ব্রাহ্মণ মশাইদের কথা মতো ঠিক সেরকম নিয়ম মেনে কাজ করা হয়। বলে এক বাটি একদম সম্পূর্ণ জল ছাড়া এক বাটি দুধের ওকে মানে পায়েস করে দেওয়া হয়। ও কাজু দিয়ে পায়েস খেতে খুব ভালোবাসতো আমার ভাই। এক বাটি, তারপর মুরগির কষা কষা একদম মাংস ঝাল করে করে দেওয়া হয়, আর ভাত, এগুলো দেওয়া হয়েছিল। এগুলো যখন পেছনে ফটোর সামনে দেওয়া হয়, আর দাদাভাই বলেন আমাদের বাড়িতে একটা কুকুর পর্যন্ত ঢোকার কোনো রাস্তা নেই, কারণ পুরো বাড়ি আমাদের কিন্তু বড় পাঁচিল দিয়ে ঘেরা, কোনো কুকুর ঢোকার কোনো উপায়ই নেই। সেখানে সন্ধ্যাবেলা একটা বাটিতেও খাবার নেই, সব মনে হচ্ছে হাত দিয়ে, আমরা যেরকম ভালো খাবার হলে চেঁচে খাই, ওরম হাত দিয়ে মনে হচ্ছে চেঁচে চেঁচে খাবার খেয়ে গেছে। আমাদের দাদাভাই বলেন, বিশ্বাস করবে কজন আমি জানি না, আপনি ম্যাডাম বিশ্বাস করবেন কি না, কিন্তু আমার ভাইয়ের সম্বন্ধে, যে ভাই 21 বছরে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে, আমি তো মিথ্যে কথা বলবো না। আর সেই খাবার খেয়ে যাবার পর, এইটাও একটা চমৎকার, আমাদের দাদাভাই বলেন যে ওই খাবার কে খেয়েছে আমরা জানি না, আমরা অনুমান করছি আমাদের ভাইয়ের আত্মাই খেয়েছে। কিন্তু সব থেকে বড় কথা, যখন পুরোহিত মশাইরা আমাদের বাড়িতে ছিলেন খাবার দেওয়ার পর, ওনারা 5 জন ব্রাহ্মণ ছিলেন, যখন ওনারা বললেন একটা সময় প্রায় 2 ঘন্টা পর বললেন যে চলো আমরা দেখি যে খাবার তোমার ভাইয়ের জন্য দেওয়া হয়েছিল, তোমার ভাই সেই খাবার গ্রহণ করেছে কিনা। যখন যাই তখন ওনারা বলছেন চমৎকার, আত্মা শান্তি পেয়েছে, চলে গেছে খেয়ে, একটা খাবার বাটিতে নেই। তখন আমরা অবাক, যেটা কি করে হয়। তখন ব্রাহ্মণ মশাইরা বললেন, এই যে 3টে বাটি যার মধ্যে খাবার দেওয়া হয়েছিল, মানে সবই তো মাটির খাবার, ওটা তো শুদ্ধ, বললো এইগুলো আর ফটো সারা রাত বাইরে থাকবে, এখন এগুলো ধরবে না কেউ, কালকে সকালবেলা এগুলো পরিষ্কার করবে, চলো, আর এইদিকে আর কেউ আসবে না, যতই শব্দ হোক ডাকুক যাই হোক, আজকে রাতে কেউ আর বাইরে বেরোবে না। যাই হোক, আমরা কাজ করে যে যার মতো সবাই চলে যায়, আরও আমাদের পাড়ার লোকজন এসেছিল, সবাই চলে যান, যেরকম শ্রাদ্ধ শান্তি হয় সেরকম লোককে খাওয়ানো হয়েছিল। তারপর রাতের বেলা কোনো রকম আমরা শব্দ বা ডাক আমরা কিছুই শুনিনি। সকালবেলা যখন মা ওই মাটির বাটিগুলো তুলতে আসে, তখন একটা চমৎকার, মা আমাকে ডেকে দেখালো, বলছে বাবু তাড়াতাড়ি বাইরে আয়, একটা জিনিস দেখে যা বাবু। যখন আমি আসলাম, আমার বাবাও আসলো, তখন দেখলাম যে ওখানে একটা খাবার মাটিতে পড়ে নেই, সবই ওই যে মাটির পাত্রে দেওয়া হয়েছিল সবই ভাই খেয়ে গেছে। কিন্তু ভাইয়ের যে বাঁধানো ফটোটা, ঠিক মুখের এইখানটা ঠিক মানে এইখানটা থুতনির কাছে মাংসর একটা ঝোল মতো এখানটা লেগে রয়েছে। মানে এইটা কিভাবে হলো, কি ভাই কি এটা কোনো বুঝিয়ে দিয়ে গেল যে আমি খাবারটা খেয়েছি অন্য কেউ খাইনি, তাই জন্যই কি এইটা। যাই হোক, এটা আমাদের কাছে একটা মানে বিশাল বড় কি বলবো, চমৎকার বলা যায়, হতে পারে এটাই হয়েছিল। কিন্তু আমাদের দাদাভাই বলেন, ম্যাডাম ওর পর থেকে আমার ভাই আজ পর্যন্ত অনেক বছর হয়ে গেছে, আর কোনোদিন ভাইয়ের গলাও শুনিনি, স্বপ্নতেও দেখি না, আর কোনো রকম কিছু আমাদের সাথে ঘটেনি। তো দর্শক বন্ধুরা, ঘটনাটা কেমন, আমাদের দাদাভাই ঘটনাটা শেয়ার করেছিলেন। ঘটনাটা খুবই মর্মান্তিক ঘটনাটা। একটা 21 বছরের ছেলে, আর রোগের তো আর বয়স হয় না, সেটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, ঘটনাটা কেমন লাগলো অবশ্যই বলো, সাথে কিন্তু বেশ ভয়ের ছিল। চলো এবার তোমাদের নামগুলো বলি। চলো প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের নামগুলো তাড়াতাড়ি করে পড়ে নিই। আচ্ছা, আমাদের বৃষ্টি, বা অনেক দিন পর বৃষ্টি বিন্দাস লাইভ থেকে আমাদের কমেন্ট করেছে। বৃষ্টির কমেন্টটা অনেক বড়। এই দেখো, দেখে নাও তোমরা কত বড় কমেন্ট করেছে বোন আমাদের, দেখেছো? আর কত রেড হার্ট পাঠিয়েছে।
তো আমি কমেন্ট আজকে কিছু পড়বো না, ঠিক আছে? কমেন্ট পড়তে গেলে অনেক অনেক বড় হয়ে যায় ঘটনা। তো আমি তোমাদের তাড়াতাড়ি নামগুলো বলে দেবো। তারপরে সারিনা উদ্দিন আমাকে অনেকগুলো হার্ট পাঠিয়েছে কালার ম্যাচিং করে ড্রেসের। তারপরে শম্পা গাঙ্গুলি আমাদের কমেন্ট করেছো। তারপরে মিম কমেন্ট করেছো। তারপর আমাদের শ্রেয়াস ভাই কমেন্ট করেছো। তারপর রেখা অধিকারী দিদি ভাই, মন্টু দাদা ভাই, পিয়ালি ভারদ্বাজ পরপর দুটো কমেন্ট করেছো। সঙ্গীতা দিদি ভাই কমেন্ট করেছো। তারপরে তনিমা ঘোষ কমেন্ট করেছো। আচ্ছা, তারপরে কমেন্ট করেছো রিনা চক্রবর্তী। আচ্ছা, তারপরে কমেন্ট করেছো রাজীব জয়সওয়াল। তারপরে চৈতালি সরকার কমেন্ট করেছো। তারপরে রিয়া দেবনাথ কমেন্ট করেছো। তারপরে মিলাউদ্দিন কমেন্ট করেছো। তারপর গেমার শুভ। তারপরে পার্থ রয়। আচ্ছা দিদি বলবো না, কারণ আপনি আমার থেকে অনেকটাই ছোট বোন। বলছি যাই হোক, দীঘার কোন হোটেলে যে সঠিক সেটাই বোঝা মুশকিল দেখছি আপনার ঘটনাগুলো শুনে। অ্যাকচুয়ালি কি বলেন তো, এখানে তো নাম বলতে পারবো না। আপনার যদি নাম জানতে হয়, পার্থ রয় আপনাকে বলছি দাদা ভাই, আপনি আমাকে একটুখানি হোয়াটসঅ্যাপ অথবা ইনস্টা করলে আপনাকে আমি নামটা বলে দেবো। আমি মোটামুটি দুদিনে সবাইকেই জানিয়ে দিয়েছি, যদি কেউ বাকি থাকো আমি তাদেরও বলে দেবো। আচ্ছা, তারপর হচ্ছে মৌ ঘোষ। তারপর হচ্ছে শুভদেব পাঞ্চাল ভাই, গৌরী বসাক, ঋতিকা, ঋষিতা মালাকার। তারপর হচ্ছে এস কে কালিম দাদা ভাই। তারপরে রিনা সিনহা দিদি ভাই। তারপরে হচ্ছে মীরা মা। আচ্ছা, তারপর হচ্ছে সুমনা ভট্টাচার্যা। তারপরে সোমা কর্মকার। আচ্ছা, তারপর হচ্ছে বানারসি দে। তারপর হচ্ছে প্যান্থার গেমিং ওয়াইটি, রিমলি বিশ্বাস, বর্ষা সরকার। আচ্ছা, বর্ষা সরকার বোন আমাদের একটা দুর্দান্ত নিজের দাদুর সাথে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করেছে, যেটা আগামীকাল রাতে আমি তোমাদেরকে শোনাবো। আর বোন যেরকমভাবে পাঠিয়েছে ঠিক সেই রকমভাবে, কেউ কিন্তু ঘটনাটা মিস করবে না। দারুণ ভয়ের ঘটনা। তারপরে হচ্ছে শ্রেয়সী আমাদের কমেন্ট করেছো। তারপরে নিতাই সরকার। তারপর রিমলি বিশ্বাস পরপর কমেন্ট করেছো দুটি। তারপরে সমিতা দাস। আচ্ছা, সমিতা বলেছে ইমলিদি ঘটনাটা সেই ছিল, দেখেছো তো? রিমলি তোমাকে ইমলি সমিতা করে দিয়েছে আমি বলি বলে। ক্রিয়েশন অফ তোতা পরপর দুটো কমেন্ট করেছো। সুজাতা দাস দিদি ভাই। তারপর মঞ্জুষা নন্দী। তারপর আবার আব্দুল হক ভাই। তারপর হচ্ছে শাশ্বতী দে। তারপর কমেন্ট করেছো জলি নন্দী দিদি ভাই। তারপর কমেন্ট করেছো সুজাতা দাস। জলি নন্দী দিদি ভাই লিখেছে তোমার কথাই আমার মনে রাখবো, তোমার কথা শুনে মনটা ভালো হয়ে গেল, একেই বলে আমার সোনা মা। এত ভালোবাসা, এত ভালো লাগে বলে আমি কমেন্টটা পড়লাম। আচ্ছা, শুভঙ্কর ঘোড়ই। তারপরে কমেন্ট করেছো দেবস্মিতা চক্রবর্তী। সুন্দরী ভালো আছো? ও মা, আমি সুন্দরী? হ্যাঁ ভালো আছি। তুমিও সুন্দরী। মানুষকে যে ভালো কথা বলে সেও ভালো হয়, জানো তো? যে মানুষকে কুকথা বলে সে মানুষই হয়। আচ্ছা, সৌমিক সরকার কমেন্ট করেছো। তারপরে হচ্ছে প্রদীপ দাস। তারপরে পিঙ্কি বোন। তারপর মাহি রয়, জলিনন্দী দিদি ভাই আবারও কমেন্ট করেছেন। তারপরে কমেন্ট করেছে মাই সিম্পল ভিলেজ লাইভ অদিতি। আচ্ছা, তারপরে কমেন্ট করেছো, এক মিনিট বলছি, রূপা দে। তারপর এস দেব রয়, সন্তুর দুনিয়া, এস দেব রয় আবার করেছো। সুদীপ্ত ব্যানার্জি, চন্দনা গোপে দিদিভাই, কিষাণু মান্না, পিন্টু ঘোষ, তারপর মঞ্জুষা নন্দী, তারপর টুম্পা মণ্ডল, পূজা যাদব, তারপর হচ্ছে তানিয়া আচার্যি। আচ্ছা, তারপর হচ্ছে বাপলি মল্লিক, তারপর কমেন্ট করেছো সুদেশনা নন্দী। তারপরে সবিনা খাতুন দিদিভাই তুমি কেমন আছো? অনেক দিন ধরে হোয়াটসঅ্যাপে তোমায় খুঁজে পাচ্ছি না, খুব মিস করছিলাম। তোমার শরীর কেমন আছে জানিও, আর আঙ্কেল কেমন আছে অবশ্যই জানিও। আচ্ছা, ঝর্ণা গোস্বামী দিদিভাই। তারপরে নেহা মাইতি কমেন্ট করেছো। তারপরে নেহা মাইতি, ও মাই গড কত সুন্দর, দেখো কি সুন্দর করে দিয়েছে। তো চলো দর্শক বন্ধুরা, আজকের মতো এতটাই রাখলাম। সবার কমেন্ট
আমি পেয়েছি, তাদের নামগুলো বলে দিলাম। সবাই খুব ভালো থেকো, দেখা হবে আগামীকাল ঠিক রাত 10:30টায়। তৈরি থেকো ভয় পাওয়ার জন্য। আজকের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ অল।